পোস্ট এডিটের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আর আপনারা জানেন নতুন এপিসোড মানেই নতুন নতুন মানুষ। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তাকে আপনারা দেখেন আর মুখ আপনারা সবাই চেনেন, অরিজিৎ। অরিজিতের সঙ্গে আমরা আড্ডা শুরু করি। তো অরিজিৎ, প্রথমেই তোমাকে ওয়েলকাম করছি। এবং রিসেন্টলি তোমার একটি ছবি রিলিজও হয়েছে, সেই ছবি আমি দেখেওছি। তোমাকে অন স্ক্রিন বেশ ভালো লেগেছে, বেশ খুব স্টাইলিশ লেগেছে। তো এই যে অভিনেতাদের কাছে নিজেকে স্টাইলিশ রাখা, সবসময় কন্টেম্পোরারি রাখা, এটা তো একটা চ্যালেঞ্জ। আর এখন কম্পিটিশনও প্রচুর, তাই নিজেকে স্টাইলিশ রাখবার জন্য খাটতেও প্রচুর হয় কন্টেম্পোরারি রেখে দেওয়ার জন্য। তুমি কিভাবে নিজেকে প্রস্তুত রাখো সবসময় ভিন্ন ভিন্ন চরিত্রের জন্য? কোশ্চেনটা খুব ভালো করেছো। এবার ব্যাপারটা হচ্ছে আমি দেখো, সবাইকে আমি ফলো করি, কাউকে কপি করি না, বাট সবাইকে ফলো করি যারা স্টাইলিশ অ্যাক্টররা আছে। তুমি দেখবে সাউথে অনেক স্টাইলিশ অ্যাক্টর ম্যাক্সিমাম। আমি সিনিয়র থেকে স্টার্ট করছি, রজনীকান্ত থেকে শুরু করে আলু অর্জুন থেকে শুরু করে ইভেন প্রভাস, সবাই কিন্তু একটা স্টাইল মেনটেন করে। ঠিক তেমন বলিউডেও যারা যারা আছে, শাহরুখ খান, সলমান খান, সবাই একটা স্টাইল মেনটেন করে চলে। ইভেন বাংলাতেও দেবদা, জিদ্দা, ওদের একটা আলাদা স্টাইল আছে। সো আমি দেখেছি ওই মানুষগুলো আমার থেকে তো অনেক সিনিয়র। তো ওই মানুষগুলো যে স্টাইল গুলো আছে সেগুলোকে আমি মানে প্রত্যেকটা মুভিতে আমি দেখেছি ওদের স্টাইল আলাদা আলাদা ভাবে নিজেদের স্টাইল গুলোকে এক্সপ্লোর করে। তো ওইখান থেকে আমি কিছু কিছু অ্যাডাপ্ট করে নিই, শিখে নিই, বা সেটাকে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি নেক্সট কাজে। যেমন ক্যারেক্টার পাবো সেইভাবে আমি নিজেকে ওখানে এক্সপ্লোর করি। এছাড়াও আমি যেটা করি সেটা হচ্ছে আমি বলতে গেলে রাস্তাঘাটে বেরিয়ে, এই ধরো না তুমি বসে আছো, তুমি যে আমার ইন্টারভিউ নিচ্ছ, সাপোজ কোনো মুভিতে বা কোনো জায়গায় যদি আমার এরকম তোমার জায়গায় আমি থাকি অ্যাজ অ্যান অ্যাক্টর, তো আমি তুমি তোমারটাই আমি ফলো করবো। তো ওই স্টাইলটাকে আমি ওখানে অ্যাড করবো, মানে অবজার্ভ করার জন্য। রাইট, আমি এটাকে চেষ্টা করি যতটা পারি। আর যখন তোমরা টেলিভিশন করো, টেলিভিশনে তো এই সুযোগটা থাকে খুব কম, মানে খুব কুইক ডেলিভার করতে হয়। বা অনেক সময় যেটা হয় যে আগের দিনে তো স্ক্রিপ্ট পাওয়া যায় না, ওখানে গিয়ে হাতে স্ক্রিপ্ট পাওয়া যায়। তো এইটাকে সঙ্গে সঙ্গে একটা চরিত্র দেখে বা পড়েই সেই জায়গায় নিজেকে সঙ্গে সঙ্গে ডেলিভার করা, এইটা কতটা চ্যালেঞ্জিং হয়? এটা খুবই চ্যালেঞ্জিং। এবার ব্যাপারটা হচ্ছে যখন আমরা স্ক্রিপ্টটা পাই, হয়তো আধা ঘন্টা আগে, 15-20 মিনিট আগে, তো স্ক্রিপ্টটা বারবার রিডিং দিই। ঠিক আছে, বারবার রিডিং দিলে তখন কি হয় যে ক্যারেক্টারটা যখন বুঝতে পারি যে কি সিচুয়েশন চলছে, আমার ডায়লগটা কেন বলছি আগে পেছনে, এটা একটু বোঝার চেষ্টা করি, কনটেক্সটটা বোঝার চেষ্টা করি। হয়তো সিরিয়ালে বোঝানো সেরকম ভাবে কেউ থাকেও না টাইমের অভাবে। তো সেই জায়গায় কি করি, তখন ওই যে ডায়লগ গুলো আছে বা স্ক্রিপ্টে যেগুলো মেনশন করা থাকে, সেটাকে যদি কেউ ফলো করে ভালোভাবে, তাহলে ওইখান থেকে স্টাইলটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে জিনিসটা। সাপোজ আমি একটা ডায়লগ বলছি, ওই ডায়লগটা কিভাবে বললে ভালো লাগবে ওই টাইমে, যেই অ্যাম্বিয়েন্স, যেই অ্যাটমসফিয়ারে আমি ডায়লগটা বলছি তার সঙ্গে ম্যাচ করিয়ে কোন স্টাইলটা অ্যাড করা যায়, ওটা ওই টাইমে চলে আসে। কারণ এর পেছনে যেই প্র্যাকটিসটা থাকে, সেই প্র্যাকটিসটা এটাকে হেল্প করে ওই জায়গাটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। আর এটাই যেটা একটা ব্যাপার, যখন তোমরা অভিনয়টা যখন করো, অভিনয় করবার পরে সবারই একটা ব্যাপার থাকে যে মানুষের ফিডব্যাক, কারণ তাদের জন্যই তো অভিনয় করা। এইবার মানুষের থেকে তো তোমরা পজিটিভ ফিডব্যাক যখন পাও, আবার অনেক ক্ষেত্রে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার জায়গায়, অনেক ক্ষেত্রে কেউ ট্রোল করছে, কেউ নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। এবার যারা অনেকেই বলেন যে সেই জায়গাটায় একটা ব্যালেন্সটা রাখার চেষ্টা তারা করেন, যে কেউ খুব ভালো বললেও আমার ভেসে যাবার দরকার নেই, আর কেউ খারাপ বললেও আমার ভেঙে পড়ার দরকার নেই। তুমি সেটাকে কিভাবে ম্যানেজ করো? মানে ওই মেন্টাল স্টেবিলিটিটা রাখাটাও তো খুব গুরুত্বপূর্ণ। ভালো তো বলাটা ঠিক আছে, আমাদের ওটা একটা অ্যাচিভমেন্ট যে ভালো বলেছি, খুব ভালো লাগে ভেতর থেকে ভালো বললি, বাট ওই ভালোটা নিয়ে পড়ে থাকলে চলে না। এবার আমাদের জানতে হবে যে আমরা যখন কাজ করি সেই কাজটা নিজেরাও দেখি কোথায় ভুল করেছি, সেই মিস্টেক গুলো যাতে নেক্সট টাইম না করি, সেই কাজ থেকে দেখেই শিখি। এবার যদি কেউ সোশ্যাল মিডিয়া বা পার্সোনালি আমাকে বলে যে এই জায়গাটা এইভাবে হতো, একটু বেটার হতে হবে, তখন আমি ওই জায়গাটা নিজের মাথায় ভাবি যে হ্যাঁ ঠিক বলেছে। আমি নেগেটিভ ওয়েতে নিই না, এটা আমি পজিটিভ ওয়েতে নিই, যে এটা আমার এই জায়গাটা মাইনাস পয়েন্ট ছিল ওই প্রজেক্টে, নেক্সট টাইম যাতে ওই ভুলটা আমি রিপিট না করি, যাতে আরো ইমপ্রুভ করি নিজেকে, আরো ভালোভাবে আমি পারফর্ম করতে পারি নিজের 100% দিই। তো আমি এটাকে এইভাবে পজিটিভ ওয়েতে নিই নেগেটিভ জিনিসগুলো। আর তোমাকে যদি একদম একটুখানি আগের দিকে, শুরুর দিকে যাই,
তোমার অভিনয় করার ইচ্ছাটা প্রথম কি স্কুল জীবন থেকে, না কবে থেকে মনে হলো যে আমাকে আমি পর্দায় দেখতে পছন্দ করবো? ব্যাপারটা হচ্ছে স্কুল জীবন থেকে আমি ছোট থেকেই প্রচুর মুভি দেখেছি, দেখতাম, বাট তখনও ভাবিনি যে আমি অ্যাক্টিং এ আসবো বা কিছু। স্কুলে আমি প্রচুর মুভি দেখতাম, রাত জেগে জেগে মুভি দেখতাম। তখন হয়তো আমি ক্লাস 3-4 এরকম কিছু। এই জিনিসটা আমার মা বাবা ভালো বলতে পারবে। অমিতাভ জির মুভি দেখতাম ওই টাইমটায়, আমাদের টাইমে। তো তখন আমার এই ইচ্ছেটা ছিল না যে অ্যাক্টিং করব, কারণ ওই রকম ফ্যামিলি থেকেও বিলং করি না, সাপোর্টটাও ছিল না। তো এটা ভাবিনি। কিন্তু হ্যাঁ, আমার আগে ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার। তো আমি অ্যাকচুয়ালি বিলং করি মেদিনীপুর, চণ্ডীপুর থেকে, আচ্ছা। পূর্ব মেদিনীপুর। তো আমি তারপরে কলকাতা আসি ক্রিকেট খেলার জন্য। আমি ক্রিকেট খেলতাম ওই টাইমটা। তো আমার স্কুল, কলেজ কলকাতাতেই সবকিছু। তারপর ক্রিকেট খেলতে খেলতে আমার একটু প্রবলেম হয়ে যায়। আমার অ্যাस्थমার প্রবলেম ছিল। তো আমি যখন আন্ডার 18 খেলতে যাব, সিলেকশন হয়েছিল। বাট যে ট্রেনিংটার থ্রু দিয়ে যেতে হয় আমাকে, তো আমি পারিনি ওই জায়গাটা, ওই টাইমটা নিতে। কারণ আমার অ্যাস্থমার প্রবলেম ছিল, দৌড়াদৌড়ি যা আচ্ছা। থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তখন আমি ভীষণ উইক ছিলাম ওই টাইমটায়। তো আমি পারলাম না। ক্রিকেট থেকে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে এসে তারপরে আমি হঠাৎ করে, আমি কলেজে পড়ি তখন, হঠাৎ করে বলল যে আমাকে দেখি, রাস্তাতে দেখি, তুমি একদিন এসো তো, দেখা করো, আমার একটা থিয়েটার দল আছে, তো এসো একবার দেখা করো। 2012 সালের কথা বলছি অলমোস্ট। আমি যাই, আমি কিছুই জানি না এসব ব্যাপারে। যাই, গিয়ে মিটিং করি। উনি অনেক রকম বোঝায় যে আমাদের থিয়েটার দলে এইভাবে এইভাবে হয়, আমাকে দেখালো স্পটে অনেকেই প্র্যাকটিস করছে, আমি দেখছি। বাট তখন আমার কিন্তু অ্যাক্টিং এর ব্যাপারটা নলেজ ছিলই না, ইন্টারেস্টও ছিল না ওই টাইমটায়। ওখান থেকে আমি বেরিয়ে আসি, কিন্তু ওখানে আমি ভয়ে আর যাই না। আমি খুব শাই টাইপের ছিলাম। এখন যে এত কথা বলতে পারছি বা বলছি, আমি একটা টাইমে নিজেকে লুকিয়ে রাখতাম, রিজার্ভ থাকতাম, কথা বলতে পারতাম না একটা টাইমে। খুব ভীতু, লাজুক এই টাইপের একটা ছেলে ছিলাম। তো আস্তে আস্তে 2015তে তখন আমি থিয়েটার জয়েন করি ফার্স্ট। বেহালা বাতায়ন আছে, বেহালা বাতায়নে আমি থিয়েটার করেছিলাম 1 বছর। তারপরে আমি করেছি খিদিরপুরের রং বেরং, ওখানেও আমি থিয়েটার করেছি। এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মোটামুটি আমি থিয়েটার করেছি আফটার কলেজ। তো ওখান থেকে আমার ইন্টারেস্টটা আস্তে আস্তে গ্রো হয় যে হ্যাঁ, জিনিসটা আমার ভালোবাসা আসছে। এবার আমি অ্যাক্টিং এর জন্য কনফিডেন্স আসছে, কনফিডেন্ট আমি ক্যামেরার সামনে ফেস করতে পারবো, তো লেটস ডু ইট। তখন আমার ইন্টারেস্টটা বাড়ে 2017। ঠিক আছে, তারপরে আমি আহ, ছোট ছোট কাজ করি বিভিন্ন জায়গায়। মানে জুনিয়র আর্টিস্টেরও কাজ করেছি স্টার্টিং এর দিকে। করতে করতে হঠাৎ একদিন আমার একটা ফ্রেন্ড, সুরজিৎ নাম, ও থিয়েটার করে, অ্যাক্টিং করে, ভালো ভালো কাজ করছে ছেলেটা। ও একদিন বললো যে একটা জায়গায় অডিশন চলছে, তুই যা। ঠিক আছে, তখন কিন্তু আমার মধ্যে কনফিডেন্স ছিল না, বাট গেছি। তাও গিয়ে দেখি কি হয়, হলে হবে, না হলে না হবে। গেলাম। ওটা একটা ওয়েব সিরিজ ছিল হইচই, ডার্ক ওয়েব। ডিরেক্টর সায়ন্তন ঘোষ আমাকে দেখে, দাদা দেখে বলল যে ঠিক আছে, পরশুদিন থেকে শুট আছে, তো ঠিক আছে তুই আয় পরশুদিন থেকে। আমি অন ফ্লোর চলে যাই। অন ফ্লোর গিয়ে শুট হয়। ওখানে একটু স্টাইল ফাইল অ্যাড করি, আমার স্টাইলটা জানি না, ওই ছোট থেকে দেখে দেখে এই জিনিসটা চলে এসেছে যেটা ভেতর থেকে মানে অটোমেটিক্যালি, যেটা অটোমেটিক্যালি। এটা মাসেল মেমোরি বলো বা ব্রেন মেমোরি বলো, ওই জিনিসটা চলে এসছে ভেতরে। সো আমি প্র্যাকটিসও করি ওগুলো। তো দেন জিনিসটা হয়, তারপরে আমি ওই ওয়েব সিরিজটাই কাজ করি। ওয়েব সিরিজটায় কাজ অ্যাকচুয়ালি আমি যে সিলেক্ট হয়েছি, আমি আমার আগে কিন্তু অন্য একজন সিলেক্ট ছিল। আচ্ছা, ওই চরিত্রটাতে, ওই ডার্ক ওয়েবে নেগেটিভ ক্যারেক্টারের জন্য। আচ্ছা। লাস্ট মোমেন্টে কি হয়, সে ঝুলিয়ে দেয় যে দাদা আমার শরীর খারাপ, আমি আসতে পারবো না, করতে পারছি। তখন ওদের লোক দরকার পড়ে, তখন আমাকে আমার ফ্রেন্ড সুরজিৎ বলে যে তুই যা, গিয়ে দেখ। আচ্ছা, মানে যেরকম হয়, যেটা মানে আমরা সিনেমার ক্ষেত্রে বা এটা বলি যে প্রিডেস্টাইন্ড কিছু জিনিস হয়, মানে সিনেমার একটা নিজস্ব ভাগ্য থাকে এবং অভিনেতারও ভাগ্য থাকে যে তার কপালে যে চরিত্র আছে সে তার কাছে আসবেই, যেভাবেই হোক ঘুরে ফিরে আসবে। তো এই যে তোমার কাছে চরিত্র আসা বা কিছু, তো এই যে থিয়েটারের কথা বললে বলে আমি বলছি যে থিয়েটার কনফিডেন্স দিল। তো আজকে আমি একদম একটা জেনারেল ভিউ পয়েন্ট থেকে বলছি যে একই দিনে তোমার কাছে একটা নতুন থিয়েটারের অফার এলো,
একই দিনে তোমার কাছে একটা মানে সিনেমার অফার এলো, যে দেখা যাচ্ছে যে থিয়েটারের মহড়াটা যখন শুরু হচ্ছে সেইখানে হয়তো সেই তৈরির সময়টাতেই সিনেমাটার শুটিং শুরু হবে, একটা বাঁচতে হলে তুমি কি বাঁচবে? আহ, যেহেতু আমি স্টার্টিং থেকে থিয়েটার থেকেই বিলং করি, থিয়েটারটা জানি, থিয়েটার থেকেই আমার শিক্ষা। বাট সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে থিয়েটারটাকে আমি মন থেকে ভালোবাসি, কারণ ওখানে পুরো ফ্রিডম থাকে, যা ইচ্ছে তাই করতে পারবো একটা ওটাই অ্যাকচুয়ালি অ্যাক্টরস মিডিয়াম। রাইট। ওখানে আমি যা ইচ্ছে তাই করতে পারবো। কিন্তু যখন আমি ক্যামেরার সামনে কিছু করছি, ক্যামেরার সামনে লাইট, ক্যামেরা, ফ্রেম, অ্যাঙ্গেল, এত কিছু মাথায় রেখে করতে হচ্ছে, ঠিক আছে? তো সেই জায়গাটা, হ্যাঁ, আমার কাছে একটু ডিফিকাল্ট স্টার্টিং এর দিকে লেগেছিল ইন ফ্রন্ট অফ ক্যামেরা অ্যাক্টিং করা, ঠিক আছে? বাট সত্যি কথা বলতে গেলে এখন আমি এত বছর ধরে এই কাজটা করছি ইন ফ্রন্ট অফ ক্যামেরা, সো ফার্স্ট প্রেফারেন্স আমি ক্যামেরার সামনে আচ্ছা, এবারে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করব, যেটা সবাই জানতে চাইবেন, যে একটুখানি মানে হ্যাঁ, তোমার অবশ্যই একটা মহিলা ফলোয়ার বেস তৈরি হয়েইছে, সেটুকু বোঝা যায়। এই যে যারা স্টাইলিশ একটু হিরো হয় তাদের একটা মহিলা ফলোয়ার বেস থাকে। তো এই ফলোয়ার তৈরি হওয়া বা সোশ্যাল মিডিয়ায় লোকের ভালো ভালো কথা আসা বা বিভিন্ন যে ভালো ভালো কথা তার সম্পর্কে লেখা, এটা কতটা এনজয় করো? এখন তো আমাদের লাইফটা খুব সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, কতটা এনজয় করো? আহ, খুব ভালো লাগে, খুব মানে এটাই তো স্বপ্ন, এটাই তো স্বপ্ন দেখতাম যে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, ভালো লাগছে। আহ, এটাই একটা পাওয়া, যে হ্যাঁ কেউ আমাকে বললো যে যে তুমি যে বললে হ্যাঁ, ভালো ভালো কমেন্ট করছে, মেয়ে ফলোয়ার্স বাড়ছে, ঠিক আছে? তো এটাই আমাদের হ্যাঁ, কাছে এটা এটা পাওয়া। ভালো লাগার মধ্যে খারাপ কিছু নেই, এটা হ্যাঁ, এটা ভালো লাগাটা উচিত, রাইট। যে ইন্সপিরেশন তো বটেই এটা। ইন্সপিরেশন ওখান থেকে পাই যে আরো ভালো করতে হবে জিনিসটা। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলি যে তোমার মানে এই মুহূর্তে যারা যারা তোমার দর্শক তৈরি হয়েছেন, তারা কোন কোন কাজে তোমাকে দেখতে পাবেন? মানে নেক্সট। হ্যাঁ, মানে উগ্র তো এখনো কিছু হলে আছে, সেটা তো মানুষ দেখতে চাইলে দেখতে পাবেন, বা তারপরে হয়তো সেটাকে তারা অন্য কোনো মিডিয়ামেও দেখতে পাবেন। এর বাইরে আর কি কি কাজে তোমায় দেখতে পাবেন? অনেকে হয়তো আজকের এপিসোডটা দেখবার পরে তোমার কাজ খুঁজে দেখতে চাইবেন, সেক্ষেত্রে তারা কি দেখবেন? সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলতে পারি যে নেক্সট আরেকটা মুভি আসছে, বাট প্রোডাকশন হাউস থেকে এখনো পারমিশন না থাকলে তো পারমিশন বলতে পারবে না। বলা যাবে না। তবে এই বছরের মধ্যেই আসছে আচ্ছা, কাজটা। আর আরো কিছু কথা চলছে, সেগুলো আমার সোশ্যাল মিডিয়াতে কেউ ফলো করলে ওখানেই দেখতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডিতে গেলে পেয়ে যাবে। আর যেটা আমার একটুখানি জানার রয়েছে, যে এখন অনেকেই তো টেকনিক্যালি খুব স্ট্রং হয়, আর সোশ্যাল মিডিয়ায় অনেককে দেখেছি যে যারা রিলস কালচারটা এত বেড়েছে, যে এখন মানুষ একটা মোবাইল নিয়েও অনেক কিছু করতে পারে, ইনফ্যাক্ট এখন মোবাইলে সিনেমা পর্যন্ত হয়। তা তোমরা এমন একটা প্রজন্ম থেকে বিলং করো, এবং যেহেতু তোমার থিয়েটার ব্যাকগ্রাউন্ডটা আছে, একটা কিছু প্রজেকশন তৈরি করার যে ব্যাপারটা, সেইটাও হয়তো তোমার নলেজের মধ্যে আস্তে 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 থেকে থাকবে। তো কখনো নিজের ছবি বানানোর স্বপ্ন আছে, যে নিজের কোনোদিন একটা শর্ট ফিল্ম হলেও বানাবো বা কিছু? আহ, ইচ্ছে তো আছে, ইচ্ছে অনেকদিন ধরেই ছিল, বাট এতটা জানতাম না। যেটা এই মুভি মানে উগ্র থ্রু দিয়ে আমি জানতে পেরেছি অনেক কিছুই, টেকনিক্যাল জিনিসগুলো জানতে পেরেছি। টেকনিক্যাল জিনিস ছাড়া মার্কেটিং যেগুলো আছে সেগুলো আমি আহ, উগ্র থেকেই জানতে পেরেছি, প্র্যাকটিক্যালি করেছি। তো ওই যে ইচ্ছেটা ছিল, সেই ইচ্ছেটা আরো বেড়ে গেছে। হ্যাঁ, মানে ওইটা ইচ্ছের পালে হাওয়া লাগা যেটা বলে, একটু right, লেগেছে। হ্যাঁ, সুপ্ত ইচ্ছে ছিল, হ্যাঁ, সেটা একটু স্পার্ক পেয়েছে। স্পার্ক পেয়েছে। তো ইচ্ছেটা আছে, লেটস সি। হুম। আর যেটা একদমই একটা কথা যেটা জিজ্ঞাসা করবো, যে এই যে স্টাইল, যেমন অমিতাভ বচ্চনের কথা তুমি বললে, আর এই মুহূর্তে ওটিটিতে তো প্রচুর কাজ হচ্ছে, ওটিটিতে নতুন নতুন ধরনের কাজ হচ্ছে। যদি আমরা ক্যারেক্টার আর্টিস্টের কথা বলি, মানে যারা মানে সো কল্ড হিরো নয়, মানে ওরকম লার্জার দেন লাইফ নয়, তাহলে কোন অভিনেতাদের কাজ বেশি পছন্দ করো অ্যাজ এ হোল? নওয়াজুদ্দিন সিদ্দিকী, আমাদের বাংলাতে অনেকে আছে, আবির দা, অনির্বাণ দা, করম দা, এদের কাজ খুব অ্যাপ্রিসিয়েট করি, এনাদের কাজ। আর আজকে থেকে এই 2030কে আমরা একটা বেঞ্চমার্ক ধরি, যে সেটা 5 বছর টাইম, 5 বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চাইবে? মানে আহ, সফল হিরো না সফল অভিনেতা? আহ, এটা তো স্বপ্ন থাকে, সবাই হিরো হতে চায়, আমিও ইনফ্যাক্ট হিরো হতেই এসেছি। তবে আমি হিরো হওয়ার আগে
সফল অভিনেতা হতে চাই। আমি হতে চাই অভিনেতা হিরো, মানে অ্যাক্টর হিরো, শুধু হিরো না। তার সঙ্গে অ্যাক্টিংটাও আমি শিখছি, আরো ভালো করে শিখতে চাই। আমি অ্যাক্টর হিরো হতে চাই। আর একদম শেষের দিকে আমি জিজ্ঞাসা করবো যে নাটকের মঞ্চ কি তোমাকে আবার পাবে? আহ, এটা এই মুহূর্তে তো বলতে পারছি না, হয়তো যদি লেখা থাকে ডেফিনেটলি হবে। এবং এই মুহূর্তে তুমি যদি নাটক করো সেক্ষেত্রে কি ফ্রিল্যান্সার হিসেবেই নাটক করবে, মানে যে কোনো দল যদি তোমাকে ডাকে তুমি তাদের হয়ে কাজ করবে, না কোনো স্পেসিফিক দল যে দলগুলো আগে কাজ করেছো সে তাদের সাথেই আবার কাজ করতে চাই? অ্যাকচুয়ালি এটা বলতে গেলে মানে আমার তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল না, তো সেই অর্থে আমি ঘুরে ঘুরে জিনিসপত্র দেখেছি, সিনিয়রদের থেকে শিখেছি। ওনারাই আমার গুরুজি, ঠিক আছে। এবার ওনারা যদি বলে তো ডেফিনেটলি আমাকে যেতেই হবে, ওনাদের সম্মান রক্ষা, তো আমি যাবো এই জায়গায়। ওকে, আর একটুখানি বলে দাও যে দর্শকরা তোমাকে আর কোথায় কোথায় কিভাবে দেখতে পাবেন, সেটা তো আমরা শুনে নিলাম। তোমার প্রিভিয়াস কোন কাজ কোন প্ল্যাটফর্মে গেলে দেখতে পাবেন বা যেগুলো আছে সেটা একটু বলে দাও, কারণ তারা তো খুঁজবেন। আহ প্রিভিয়াস আমি কিছু কাজ করেছি, সেটা হচ্ছে আকাশ আটে ইকির মিকির সিরিয়াল করেছিলাম 2021-এ। তারপরে আমি জি বাংলাতে যোগমায়া সিরিয়ালে রব চ্যাটার্জির ক্যারেক্টারটা করি, যেটা 2024-এ টেলিকাস্ট হয়েছিল। তো আপনারা ইউটিউবে গেলে বা জি5-এ গেলে ওদের ওটা দেখতে পাবেন, ওটিটিতে গেলেও ওটাকে দেখতে পাবেন। দেখতে পাবেন। এছাড়া আমি করেছি হইচইতে একটা সিরিজ বেরিয়েছিল, ডার্ক ওয়েব। ওখানে আমি নেগেটিভ ক্যারেক্টার করেছিলাম, আমার স্টার্টিংটা নেগেটিভ দিয়েই হয়েছিল ইনফ্যাক্ট। তো ওখানে আমি নেগেটিভ ক্যারেক্টার করেছিলাম, ওটা দেখতে পাবেন। এছাড়াও আমি একটা ছোট্ট ক্যারেক্টার করেছিলাম, সেটা একটা মুভিতে, সাগরদ্বীপের জখের ধাম, যেখানে একটা সিন, সায়ন্তনের যে ছবি। সায়ন্তনদার ছবিটায় ওখানে একটা সিন ভাইরাল হয়েছিল, যেটা সুরিন্দার থেকে খুব ভাইরাল হয়েছিল। মানে কোয়েলদির সঙ্গে আমার স্ক্রিন শেয়ার ছিল, তো আই এম লাকি। তো ওইটা দেখতে পারবেন। আর বাকি ওগুলো তো দেখতেই পাবেন, এখন চলছে হলে, আপনারা আর গিয়ে যেগুলো দেখুন, please। বলতে পারছে না সেগুলো কিছুদিন পরে বলতে পারবে, সোশ্যাল মিডিয়াতে ফলো করলে আপনারা সেগুলো জানতে পেরে যাবেন। তাহলে সোশ্যাল মিডিয়া অবশ্যই আইডিয়াটাও, একটুখানি আইডিটা, আইডিটা একটু বলে দাও। আমার সোশ্যাল মিডিয়া আইডিয়া বলছি, সরি। তুমি কেটে নেবে। সোশ্যাল মিডিয়া আইডি হচ্ছে অরিজিৎ, AREJIT, দিবার, DBAR। এই নামে সার্চ করলে আমার ইনস্টা আইডি পেয়ে যাবেন, ইভেন ফেসবুক আইডিও পেয়ে যাবেন এই নামে। তাহলে আপনারা ওকে সার্চ করবেন, ওর কাজ দেখবেন, ও খুব ভালো কাজ করে, আমি ওর একটি কাজ দেখেছি সেজন্যই বললাম। আপনারাও দেখবেন আর আমাদেরকেও দেখতে থাকবেন, আমাদের এপিসোড গুলোও দেখতে থাকবেন। অনেক ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ।